এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। সকালবেলা আমাকে পুজো সারতে হবে, তাই সকাল সকাল ব্লগটা বানানো। আর চলো পুজোটা করে নিই। আর আমাদের এখানে তো আজ থেকে হরিনাম বসছে, তোমাদেরকে সবটাই দেখাবো। তেমন বিশেষ কেউ আসছে না, বাট যারা আসছে তারাও ভালো গান করে। মানে আমার কাছে ঠাকুরের কথা মানে যেই বলুক সে ভালো সেগুলো। তো সন্ধ্যেবেলা যেতে হবে। আজ থেকে তো নিরামিষ, আজকে সবই নিরামিষ রান্না হবে। আর আমার মেয়ে এখানে সকালবেলা উঠে পড়েছে, পড়তে বসবে একটু। পড়তে বসে জেঠুর কাছে পড়তে যাবে। এই যে বইপত্র গোছাচ্ছে, পড়তে যাবে বলে। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি। দেখো পুজো আমার হয়ে গেছে, এবার নিশ্চয়ই যাই প্রত্যেক দিনের মতো। আজকে একটু সকাল করে রান্না করব। দেওর আবার খেয়ে যাবে, মানে মুড়ি টুড়ি খেয়ে যাবে আর কি, যার জন্য। তো প্রতিদিনের মতো আজকেও আমি নিচেই চলে গেলাম, যে আগে হাঁড়িটা বসালাম, মানে ভাতটা বসিয়ে দিই। ভাতটা যেহেতু একটু আলাদাই হয়, মানে ইন্ডাকশানে হয়, তো তার জন্য ভাতটা আলাদা বসিয়ে দিই। তো তারপর চা করি, করে আর মুড়ি খাবার তরকারি বা ভাতের যেগুলো হয় সেগুলোই করি। তো আমি আগে ভাবলাম আলু চচ্চড়িটা বসিয়ে দিই মুড়ি খাবার। দেওর যেহেতু খেয়ে যাবে, তো সকাল করেই বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি চাটা করেছিলাম। আর আলু চচ্চড়িটা একটু কষে না চাপা দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে। বলে কী হয়, চাপা দিয়ে কমিয়ে দিলে একটু আস্তে আস্তে হবে, একদম তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো আমি ওপরে এলাম, চা একটা বাসি রুটি ছিল। বাসি রুটি সেইভাবে খাই না, বাট আজকে ইচ্ছা গেল খেলাম। আর এই লেটারটা এসেছিলো রামকৃষ্ণ মঠ থেকে। বেশ কয়েকদিনই হলো বড়মার টেবিলে পড়েছিল, বড়মার টেবিল থেকে আজকে নিয়ে এলাম। দেখলাম এতে কি লেখা আছে, ভাবলাম যে হয়তো কিছু ডোনেট করেছে তার জন্য। মানে কিছু বলতে আমরা তো দীক্ষিত, মাঝের মধ্যেই টাকা কিছুটা যে যেমন পারে ডোনেট করতে হয়। তো দেখলাম এটাই মানে ইনভাইট লেটার একটা। তো ওখানে ছিল অনুষ্ঠান, কত তারিখে বেশ অনুষ্ঠানটা ভুলে গেলাম, ওখানে লেখা আছে। তো অনুষ্ঠানের জন্য ঠাকুরের নাম গান হবে আর হবে, তো সেই জন্যই কিন্তু আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো যাই হোক, এটাই দেখলাম। আর যেতে তো খুবই ইচ্ছা করে, কিন্তু উপায় নেই, মেয়ের পড়াশোনা থাকে। তো তারপর নিচয়ে গেলাম, যে ভাবলাম আজকে একটু পনিরের তরকারি করি, কারণ অনেক দিন কিন্তু পনিরের তরকারি করা হয়নি। আর নিরামিষে কিন্তু পনিরের তরকারি হেভি লাগে। তো পনিরগুলোতে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে তার আগে আলুগুলো একটু ভাজতে দিয়েছিলাম, মানে একটু চাপা দিয়ে দিয়ে কমিয়ে কমিয়ে ভেজেছিলাম। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো বেশ। আর পনিরগুলো কিন্তু আমি সাদা তেলেই ভেজেছিলাম, পনির বাটার দিয়েও ভাজে। এবার বাটারটা আমার শেষ হয়ে গেছিলো, যার জন্য পনিরগুলো আমি সাদা তেলেই ভেজেছিলাম। আর আমাদের রান্না কিন্তু আমি সাদা তেলেই একটু বেশি করি। তারপর তো পনিরের তরকারিতে ক্যাপসিকাম না দিলে হয়ই না, মানে ক্যাপসিকাম দিলে মানে একটা দারুণ টেস্ট আসে। আর টমেটো, আর তারপর তো মশলা ছিল আদা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একদমই অল্প পরিমাণ নিয়েছিলাম এই মশলাটা। তো তারপরে মশলাটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিলাম। আর পনিরের তরকারি কিন্তু মানে বেশ টক টক হলে কিন্তু হেভি খেতে লাগে, মানে আমার তো দারুণ লাগে। আমার পনিরের তরকারি হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, আর কোনো কিচ্ছু লাগে না। বাট আমার এই দেখছো মানে এই যে 100 পনির ছিল, এটা এটা কিন্তু মানে পুরোটাই আমার পেটেই গেছিলো। কারণ কেউ খায় না পনিরের তরকারি, বা পনিরগুলো কেউ খায় না, ওটা পুরোটা আমাকেই খেতে হয়। আমার মেয়ে 2 পিস কি 1 পিস খায়, এর বেশি খায় না, বাট আমাকে পুরোটা খেতে হয়। আর আমার তো খেতে যেহেতু ভালো লাগে, আমার অসুবিধা সেইভাবে হয় না। তারপর দেখো ভালো করে কষে একটু জল দিয়ে বেশ মাঠো মাঠো করেছিলাম আর কি, একটু কাই কাই থাকবে, বেশ শক্তপোক্ত আর কি। তো এইভাবেই করেছিলাম। দেখো কালারটা কিন্তু হেভি লাগছিলো। আর লাস্টে এই যে ভাজা মশলাটা দেখছো, ভাজা মশলা না, দারচিনি কাঠ, গরম মশলা আর কি, আর এটাই দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর এটা নামিয়ে নিয়েছিলাম। আর পনিরের তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো পনিরের তরকারিটা শুধু করলে হবে না, আরও কিছু করতে হবে। তো অনেক দিন সবজির ঝোল করা হয়নি। আর বাপিকে বললাম, মানে শ্বশুরমশাইকে বললাম, আজকে একটু সবজির ঝোল খেয়ে নাও, কালকে একটু আলাদা রকম কোনো ডাল কি অন্য কিছু করব। আর যা গরম পড়েছে, এই সময় যত হালকা পাতলা জলা জিনিস খাওয়া যাবে ততই মনে হয় শরীরের পক্ষে খুব ভালো হবে। মানে এরপর তো আরও গরম বাকি আছে। যাই হোক, আমাদের কিন্তু সবজির ঝোল মাঝের মধ্যেই হয়, বা আমি ভালোবাসি সেইভাবে, কেউ ভালোবাসে না। আর বাপির জন্য আলাদা করে কিছু একটু করি, কিন্তু যেহেতু গরম পড়ে গেছে বাপিকে বললাম যে আলাদা আর কিছু আজকে আর করবো না, এটা দিয়ে খেয়ে নাও। তো তারপর এটা করছিলাম হোঁপা দিয়ে পোস্ত। আর হোঁপা দিয়ে পোস্তটাও কিন্তু বাপি খায় না, বাপির জন্য আলাদা আলু পোস্ত হয়েছিল। তো ওপরে যেয়ে দেখলাম মেয়ে তো একদম রেডি হয়ে গেছে। আর পাশেই ছিল ওর বান্ধবী, ওর কিন্তু পাশেই বাড়ি।
তো ও ডাকতে এসেছে, স্কুলে যাওয়ার সময় ওকে ডাকতে আসে। আর এই যে বোতলটা দেখছো, এই বোতলটা করে ও জল নিয়ে যাবে। ও এত জল নিয়ে যেতে ভুলে যায় যে কি বলবো। দেখো ওর হাতে ধরিয়ে দিলাম আমি, তবুও কিন্তু আজকে জল নিয়ে যেতে ভুলে গেছিলো। আর আমি তো সারাক্ষণ টেনশান করে মরে গেছি যে কি করে কি জল খাচ্ছে। আর যা গরম পড়েছে, মানে জল না খেয়েই বা কী করে থাকবে আমি জানি না। আর তারপর দেখো রান্নাঘরে এলাম, চিন্তা করতে করতে এসে প্রেশারে এই লাউ শাকটা ছিল, এটা একটু সিটি মেরেছিলাম। আজকে কিন্তু লাউ শাকটা মানে ভাজবো না, ওটা একটু চটকে মাখবো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। তো এই যে দেখো এখানে আলু পোস্ত বা পোস্তটা তো হয়েই গেছিলো দেখলে। আলু পোস্তটা বাপির জন্যই করা আর কি। বাপি কিন্তু সবজি সেইভাবে একদমই খায় না, যার জন্য আলাদা করে একটু করতে হয়। তো আমি তো পনিরের তরকারি পেয়ে খুব খুশি। আর পাশে এই মানে কাঁচা গাজরগুলো রাখলাম, এগুলো কিন্তু আমি খাই কাঁচা গাজর স্যালাড হিসেবে, বা এমনিও খাই, আমার ভীষণ ভালো লাগে খেতে। তো মেয়ে তো রেডি হয়ে গেছিলো, চলেও গেল। তো তারপর এসেছিলো ফ্লিপকার্ট থেকে আমার এই পার্সেলটা। আর এটা ছিল সবজির ঝোল, ভেবেছিলাম আজকে দেখাবো না, সবজির ঝোলটা আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, তাই কালো মতো হয়ে গেছে। আর এই রান্নাগুলো দেখো আজকে হয়েছিল, তোমাদেরকে তো বললাম। আর লাউ শাকটা কিন্তু আমি চটকে মেখেছিলাম, চটকে মাখার আর লাউ শাকটা কিন্তু দারুণ টেস্ট হয়, মানে এত ভালো লেগেছিলো, মায়েরও খুব ভালো লেগেছিলো। তো তারপর কিন্তু আমি এগুলো রেখে দিয়ে চলে গেলাম বাপের বাড়ি। জামাটা পরে রেডি হয়ে গেছি, একবার রান্নাবান্না হয়ে গেছে। তো মার কাছে যাব, মার শরীরটা না দুদিন ধরে খুব একটা ভালো নেই। ভালো নেই মানে হচ্ছে মাকে যেসব মেন্টালের ওষুধগুলো খাওয়ানো হয় বা খায়, মা নিজেই খায় অবশ্য। তো সেই ওষুধগুলো খাচ্ছে, ডক্টর এখন 1 মাস ওষুধ খেতে বলেছে। 1 মাস না, অনেক দিনই, 1 মাস পর চেক আপ দিয়েছে মেন্টালের জন্য, যে ডক্টর দেখানো হয়। তো হয়েছে কি, ওষুধগুলো খাচ্ছে তো, যার জন্য একটু প্রয়োজন বিশ্রামের আর কি। তো সেই বিশ্রামটা খুব একটা ভালোভাবে পাচ্ছে না। মাকে বলছিলাম আমার বাড়ি এসে থাকতে, মা আসতে চাইছে না, কিন্তু জোর করেই মাকে আনতে হবে। এই সপ্তাহটা চলে যাক, সামনের সপ্তাহ থেকে মেয়ের ছুটি পড়ে যাবে, আর শাশুড়ি মাও থাকবে না। ভাবলাম সামনের সপ্তাহে মাকে আনবো, এনে ওষুধগুলো খাওয়াতে হবে। একটা উদ্ভট কাণ্ড করছে আর কি। আর যত টেনশান তো আমার, মানে খুব টেনশান হচ্ছে যে কী করে মা সুস্থ হবে জানি না। বেশ ভালো ছিল শীতকালটা, বাট সামারের সময় না একটু বেশি প্রবলেম হয়, যেহেতু গরমকাল, মাথাটাও প্রচণ্ড গরম হয়ে যায়। কাজের লোক এসেছে, কাজ করতে দিচ্ছে না তাকে, যা তা কথা বলে ফেলছে, আবার পরে বলছে আমি কি বললাম। যাই হোক, এগুলোই মানে মেন্টালিটি একটু প্রবলেম আসলে এগুলোই আর কি হয়ে যায়। তো আমিও খুব চিন্তিত মায়ের জন্য, মনে হচ্ছে আমি না পাগল না হয়ে গেলে হয় সবসময় এই তার জন্য চিন্তা করে করে, একবার মাকে নিয়ে, একবার নিজেকে নিয়ে, একবার বাচ্চার বা মেয়ের পড়াশোনা নিয়ে। আমারও টেনশানটা কম না, আর টেনশান থেকে একটু বেরোনোর চেষ্টা করি, ওই আর কি ভগবানের নাম গান এগুলি করে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি। কারণ বেশি বক করলে বা বেশি চিন্তা করলে আমিও পাগল হয়ে যাব। যাই হোক, মা একটা সময়ের পরই এরকম হয়েছে, আগে এরকম ছিল না, ভালো ছিল। অনেকটা টেনশন বা চিন্তা ভাবনা করি, দেখি মাকে একটু শান্ত করে আসি, কি করা যায়। আর মায়ের কাছে গেলাম, আমি অনেকক্ষণ বসেছিলাম, মাকে বোঝালাম যে এরকম বলতে নেই। যাই হোক, মাকে একটু বোঝাতেই হয়। আর এই মিষ্টিগুলো নিয়ে গেছিলাম পয়লা বৈশাখের জন্য, পয়লা বৈশাখের সময় আমি পেয়েছিলাম, আর আমি তো মিষ্টি সেইভাবে খাই না। তো তার জন্যই মাকে আর ভাজকে দিয়ে এসেছিলাম, আর মায়ের বিছানাটা একটু শুয়েছিলাম। তারপর বাড়ি চলে যাওয়ার সময় কাকিমা একটু ডাকলো, আমাদের জ্যোতি কাকার বউ আর কি। আর জ্যোতি কাকার ছোটো মেয়েটার অন্নপ্রাশনের কিছু ছবি এসেছিলো, আর এই ছবিগুলোই কিন্তু আমি দেখছিলাম। বেশ ভালো লাগছে কিন্তু বাচ্চাটাকে। আর এইগুলো দেখছি ওর মা, ঠাম্মা, দিদি, পিসিমণি, এই আর কি। আর এখানে আমাকেও দেখতে পাবে, আমি বেশ নাচছিলাম। এটা ছিল আমার বান্ধবীর বর, আর আমার বান্ধবীরই বৌদি আর কি। আর এখানে আমিও ছিলাম, বললাম না, এই যে আমি নাচতে নাচতে খুব নেচেছিলাম কিন্তু, যখন ব্যান্ড পার্টি নিয়ে বাজনা নিয়ে স্নান করাতে যাই ওকে। যাই হোক, খুব আনন্দ করেছিলাম। সেই সময় তো আমি ভ্লগ বানাইনি, যার জন্য কোনো পিকচার বা ভিডিও কোনো নেই। আর এগুলো ছিল আমার দাদুর বোনেরা, আমার দাদুকেও দেখতে পাচ্ছ ওইখানে বসে সাদা ধুতি পাঞ্জাবি পরে। আমার দাদুরা তো মানে দাদুর 8 বোন আর 3 ভাই। আর এটা ছিল আমাদের বুড়ি পিসি, মানে দাদুর বোনেরই একটা মেয়ে আর কি। তো তারপর এগুলো দেখার পর সমস্ত কিছু মানে কাজ গোছ করার পর, মাকে বোঝানোর পর আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে একটু চেঞ্জ করে এবার দুপুর প্রায় 2-2:30 বাজতে যাচ্ছে, খাওয়া হয়নি। মা বলেছিল খেয়ে আসতে, বাট আমি খাই না, আমি তো ঘরে রান্না করে যাই। তো এই জ্যামের আচারটা দেখলে, জ্যামের আচার না, জ্যামটা আমি কিন্তু ভাত দিয়ে খাই, অনেকে পাউরুটি দিয়ে খায়, বাট এটা আমি আচার হিসাবে খাই। আমার এত ভালো লাগে জ্যাম খেতে না, কি বলবো, আমি আচারের মতো করে খাই।
বেশ ভালো লাগে। আমার মেয়ে তো বলে, মা তুমিই ফুরিয়ে দেবে আজ এটা জ্যামটা। আমি না না আমি ফোড়াবো না, চিন্তা নেই। আর এখানে দেখো এই বিড়ালটা কাকিমার কাছেই খায়, মানে পোষার মতো হয়ে গেছে। তো খেয়ে দিয়ে উনি এখন রেস্ট করছেন। তো তারপরে আমার মেয়ে এসে গেছিলো বিকালের দিকে, প্রায় 3:30 নাগাদ বাজছে। ও বললো, মা এসে খাবো না, আমি একটু ফল খাবো, তোকে ফল কেটে দিয়েছিলাম। দিয়েও পড়তে গেছিলো। আমি সন্ধেবেলা একটু নাম জপ করার পরে ভাবলাম একটু ময়দা করি, মানে একটু লুচি করি আর কি। লুচি খেতে ইচ্ছা করছিল, তো তার জন্য একটু গরম জল দিয়ে ময়দাটা মেখেছিলাম। আর ময়দা না গরম জল দিয়ে মাখলে বেশ মানে নরম নরম হয় আর কি, খুব ভালো হয়। আর এই ডেলিটা বেশ ভালো করে মেখে নিয়েছিলাম। আর আমাদের জিনিস মানে খুবই অল্প। আর দেখো আমার নখের ভেতর দেখো কী অবস্থা, নখগুলো খুব তাড়াতাড়ি আমি কেটে ফেলবো। আসলে সংসারী মানুষদের নখ রাখা যায় না, নখ রাখলেই কিন্তু নানান রকম জীবাণু আর কি মিশে যায়, যেহেতু রান্নাবান্নার সমস্ত কিছুই থাকে। আর এই জিনিসগুলো সব গরম করে খাবারগুলো, আর আমি লুচি করতে চলে এসেছিলাম। যেহেতু গরমকাল পড়ে গেছে, এখন তো খাবার গরম করে রাখতে হয়, ওবেলার রান্না। আর এই ছিল আমার লুচি কয়েকটা, আর 2টো পরোটা আমার শাশুড়িমার, আমার মানে এটা আমি টিফিন খাওয়ার মতো করি আর কি। আর রাত্রে খাবো মুড়ি, তো আমি তো করে নিয়ে একদম বসে পড়েছি। আর মেয়ে এখনও পর্যন্ত আসেনি। আর তারপর খাওয়ার পর এবার রেডি হব, মানে মায়ের একটু টিভিটা দেখতে দেখতে খাচ্ছিলাম। আর আমি তো সিরিয়াল বা টিভি দেখি না সেইভাবে, তো মেয়েকে আনতে যাবো বলে ওয়েট করছিলাম, ভাবলাম আমি খেয়ে নিই, ও তো এসেই রেডি হবে। তো বলতে না বলতেই উনি তো বন্ধুদেরকে নিয়ে হাজির, বলে নাকি বন্ধুদের সাথে হরিনাম শুনতে যাবে। আমি বললাম ঠিক আছে যা, কিন্তু বেশি ক্ষণ থাকবি না, আমি যাবো, আমার সাথে চলে আসবি। তো আমি এবার রেডি হব, তো আমি মেখেছিলাম এখানে কফির একটা ফেস মাস্ক, কফি আর বিটরুটের জুস দিয়ে। তো তারপর দেখো আমিও রেডি হয়ে গেছি, ও তো অনেকক্ষণ আগেই চলে গেছে। আর হরিনাম শুনতে যাওয়ার জন্য আমি আর শাশুড়ি মা, আর শাশুড়ি মাও এখানে শাড়িটা পরছিল। আর এই যে শাড়িটা দেখছো পরেছে, এই শাড়িটা আমি মাকে বলেছিলাম পয়লা বৈশাখের সময় পরতে, মা পরেনি। আর এই শাড়িটা মা আজকে পরেছে, আজ থেকে হরিনাম শুনতে যাবে বলে। তো কাকিমারাও যাচ্ছিলো, তো সবাই একসাথেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম, বেশ ভালো লাগছিলো একসাথে যেতে। কিন্তু আমি একাই যাচ্ছিলাম, ওদের সাথে রাস্তায় দেখালো। ওই যে দেখতে পাচ্ছ আমাদের হরিবাসর, আর এই যে আমাদের বড় মাঠ, এখানেই কিন্তু আমাদের হরিবাসর আজ বসেছে। এই লীলার কথা বাবা যেমন বলবো বললে বলা হয় না, ঠিক ততটুকু কিন্তু শুনবো বললেও শোনা হয় না। ভগবানের লীলা মাধুর্য আর সাধনের জন্য সব থেকে অগণিত ভক্ত ভগবানের কাছে দিয়েছি। যেমন যে গৌরী নামে নির্ভর থাকে, যে গৌরী সেবা স্বামীনার মধ্যে ফল বড়কারণে নাম করে, সেই গৌরী নাম না করে শুভমণি গঙ্গার তুমি ভাবে বিভোর হয়েছে। বলো না প্রভু আজ তুমি কোন ভাবে হৃদয় হয়েছে। ভগবান আমি যখন দাপর ছেলে কলিকালে এসেছিলাম, অর্থাৎ কৃষ্ণ রূপ থেকে গৌর রূপে যখন আসলাম, আমার মায়েরা বলেন তো যিনি দাপরের কৃষ্ণচন্দ্র তিনি কি কলিকালের গৌরচন্দ্র? হ্যাঁ। আর বেশিক্ষণ গান শোনার পর আমার মেয়েতেই পাঁপড়টা নিয়ে এলো, আমিও বাচ্চাদের মতো পাঁপড় খাচ্ছিলাম। নৌকা যাচ্ছে ডুবে, ভগবানের মুখে আজকে হাসি। আর বেশ খানিকক্ষণ ধরে গান শোনার পর তো আমি এবার বাড়িতে চলে এসেছি। আমার মেয়েরও ঘুম পাচ্ছিল, আর আমিও রাত্রিবেলা করতে পারি না, জাগতে পারি না। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।